প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, যে যেখানে আছো নিরাপদে আছো। কোভিড-19 মহামারীর কারণে বাংলাদেশ সরকার অনুমোদিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। তারই আলোকে জিটকা খাজা রহমতুল্লাহ কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব এম.এ. রব স্যারের নির্দেশে আমরা এই কার্যক্রম পরিচালিত করে যাচ্ছি। আশা রাখি তোমরা লক্ষ্য করবে এবং এই প্রোগ্রামের সাথে তোমরা শেয়ার করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই করোনা ভাইরাসকে ভয় নয়, এই ভয়কে জয় করতে হবে। আর এই ভয়কে জয় করতে হবে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে এবং ঘন ঘন হাত সাবান পানি দিয়ে ধুতে হবে 20 সেকেন্ড ধরে, এবং মাস্ক পরিধান করতে হবে এবং 3 ফিট দূরত্ব মেনে একজন আরেকজনের সঙ্গে কথা বলতে হবে। অপ্রয়োজনে ঘরের বাইরে আমরা যাব না এবং এই পরিস্থিতিতে কোনো সামাজিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করব না। আমরা ঘরের বাইরে বের হব না, তাহলেই আমরা নিরাপদ থাকব। আমরা নিরাপদ থাকব এবং পরিবারের সবাইকে নিরাপদ রাখব। এটাই হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এ পর্যায়ে আমার পরিচয় দিচ্ছি। আমি জিটকা খাজা রহমতুল্লাহ কলেজ সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম নূর। আজ তোমাদেরকে আমি সমাজবিজ্ঞান 3য় অধ্যায় পাঠদান করব। সমাজবিজ্ঞান 3য় অধ্যায় প্রথম পত্র। প্রথম পত্রটা আমি একটু লিখে দিই। সমাজবিজ্ঞান প্রথম পত্র। প্রথম পত্রে আলোচ্য বিষয় হচ্ছে আমাদের সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান। আমরা যদি সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান আলোচনা করতে যাই, তাহলে আমাদেরকে প্রথমে প্রাচীন দার্শনিক প্লেটো সম্পর্কে আলোচনা করতে হবে। প্লেটো ছিলেন রাষ্ট্রচিন্তা ও সমাজ চিন্তাবিদদের মধ্যে এক মহাপুরুষ, যার অবদান সর্বকালের শ্রেষ্ঠ সম্পদ। তিনি ছিলেন গ্রিক দার্শনিক সক্রেটিসের যোগ্য ও অন্যতম শিষ্য। তিনি 427 অব্দে গ্রিসের এথেন্সে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং তিনি তার নিজস্ব একটি শিক্ষা প্রতিষ্ঠান একাডেমি প্রতিষ্ঠা করেন। সেই একাডেমিতে তিনি দর্শন, গণিতশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, তর্কশাস্ত্র বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করে গেছেন এবং তিনি তাত্ত্বিক পদ্ধতিতে এই বিষয়গুলো আলোকপাত করতেন। তার মধ্যে রয়েছে ন্যায়তত্ত্ব, সাম্যবাদ তত্ত্ব এবং রাষ্ট্রতত্ত্ব, বিভিন্ন বিষয়ে তিনি যে আলোকপাত করেছেন। এছাড়াও তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ রয়েছে, যে গ্রন্থগুলোর মধ্যে আমরা জানি যে রিপাবলিক হচ্ছে অন্যতম। এই রিপাবলিক গ্রন্থের মধ্যে তিনি আইডিয়ালিস্টের আদর্শ রাষ্ট্র, দার্শনিক রাজা, বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছেন। তো আমরা একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। দার্শনিক রাজা, প্লেটোর দার্শনিক রাজা হচ্ছে, তার আগে একটু বলেন, প্লেটো ছিলেন অত্যন্ত কল্পনাপ্লাসী একজন লেখক। এখন আবার
আমরা সেই আলোচনাটা করি। এই কল্পনার মধ্যেই তিনি দার্শনিক রাজা সম্পর্কে যা লিখেছেন, দার্শনিক রাজা হবেন রাষ্ট্রের প্রধান ব্যক্তি, তিনি থাকবেন চিরকুমার, তার কোনো পরিবার থাকবে না, আত্মীয় থাকবে না। এই জন্য যে রাষ্ট্রীয় কার্যে যেন তার কোনো সময় ব্যাহত না হয়, সেই লক্ষ্যে দার্শনিক রাজা থাকবেন চিরকুমার। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা চাহিদা বিদ্যমান। তার জন্য রাষ্ট্র, ওই রাষ্ট্রের সুশ্রী এবং শিক্ষিতা একজন নারী ওই দার্শনিক রাজার জন্য শয্যাসঙ্গী হিসেবে নিয়োগ দেবে। কিন্তু তাদের মধ্যে কোনো বন্ধন কাজ করবে না, পারিবারিক বন্ধন থাকতে পারবে না, এবং তাদের মিলনের ফলে যদি কোনো সন্তান আসে, সে যদি ছেলে সন্তান হয়, তাহলে সে হবে ভবিষ্যৎ দার্শনিক রাজা এবং সে হবে রাষ্ট্রের সন্তান। রাষ্ট্রই তার ভরণ পোষণ সকল কিছু রাষ্ট্রই বহন করবে। আর যদি কন্যা সন্তান হয়, সেটাও রাষ্ট্রেরই সন্তান হবে এবং রাষ্ট্রই তার ভরণ পোষণ বহন করবে। এবং ভবিষ্যতে তিনি হবে, ওই কন্যা সন্তান হবে ভবিষ্যৎ দার্শনিক রাজার জন্য মনোনীত, এবং যদি পুরুষ হয় সে হবে ভবিষ্যৎ দার্শনিক রাজা। এই যে প্লেটোর যে কল্পনা বিলাসী একটা চিন্তাধারা, এর বাস্তবায়ন কোনো রাষ্ট্রে আজ পর্যন্ত দেখা যায়নি। তবে তার লেখনীতে ছিল শিক্ষা ব্যবস্থা এবং ন্যায় তত্ত্ব, এইসব বিষয়গুলো অত্যন্ত সুনিপুণভাবে তিনি লিখে গেছেন। এবং তিনি 347 শব্দে মৃত্যুবরণ করেন। এছাড়াও আমরা আরও আলোচনা করব অ্যারিস্টটলের কথা। অ্যারিস্টটল ছিলেন প্লেটোর শিষ্য, অর্থাৎ প্লেটো ছিলেন অ্যারিস্টটলের শিক্ষাগুরু। রাষ্ট্রবিজ্ঞানের জনখ্যাত অ্যারিস্টটল ছিলেন সংস্কৃতি ও সভ্যতার জগতের এক অত্যুজ্জ্বল নক্ষত্র, এবং তার লেখনীতে একটা বাস্তববাদী দর্শন ছিল। তিনি ছিলেন অত্যন্ত বাস্তববাদী দার্শনিক। অ্যারিস্টটল তিনি নিজে 20 বছর প্লেটোর শিক্ষাকেন্দ্র একাডেমিতে শিক্ষা গ্রহণ করেন, এবং প্লেটোর মৃত্যুর পর তিনি একমাত্র ওই একাডেমির দায়িত্ব নেওয়ার যোগ্যতম ব্যক্তি ছিলেন। কিন্তু যেহেতু প্লেটো এবং অ্যারিস্টটল দুজনের লেখনীতে একটু মতভেদ ছিল, সেই জন্য প্লেটোর আত্মীয় ওই একাডেমির দায়িত্বভার গ্রহণ করেন। ফলশ্রুতিতে অ্যারিস্টটল এথেন্স ছেড়ে চলে আসেন এবং তিনি নিজেই একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন, যার নাম হলো লাইসিয়াম। লাইসিয়াম এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে 158টি দেশের সংবিধান সম্বলিত তথ্যাবলী সংগ্রহ করে লাইসিয়ামে রেখে দেওয়া হয়। এবং তোমাদের জানা দরকার যে অ্যারিস্টটল অত্যন্ত বাস্তববাদী দার্শনিক ছিলেন, এবং তিনি যে সকল গ্রন্থগুলো, যে সকল সামগ্রী লিখেছেন, গ্রন্থ সামগ্রী লিখেছেন, তার মধ্যে পলিটিক্স অন্যতম। এবং আমরা জানি অ্যারিস্টটল
অ্যারিস্টটল 384 খ্রিস্টপূর্বাব্দে ম্যাসিডোনিয়ায় জন্মগ্রহণ করেন এবং 322 খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন এবং অ্যারিস্টটলের এই দর্শন রাষ্ট্রবিজ্ঞানের এবং সমাজবিজ্ঞানের এছাড়াও অনেক বিষয়ের উপর ব্যাপক আলোকপাত করেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা আলোচনা করব ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানকে পূর্ণাঙ্গ রূপ দান করার জন্য যে সকল সমাজবিজ্ঞান অক্লান্ত পরিশ্রম এবং লেখনীর ধার তাদের অবদান রয়েছে তাদের সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান, এটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। তাহলে আমরা জানি যে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসাবে সমাজবিজ্ঞানকে পূর্ণাঙ্গ রূপ দান করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের সম্পর্কে যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে আমরা প্রথমে আলোচনা করব ইবনে খালদুন সম্পর্কে। ইবনে খালদুন 1332 খ্রিস্টাব্দে তিউনিসে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং প্রাচ্যের ইতিহাসবিদদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। এবং ইবনে খালদুনের বাবাও একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন। ইবনে খালদুন তার বাবার কাছে ধর্ম, দর্শন ও ইতিহাস সম্পর্কে শিক্ষা লাভ করেন এবং ইবনে খালদুন যে সকল অবদান রেখে গেছেন সেটা যদি আমরা আলোকপাত করি, ইবনে খালদুনের মতবাদ ও অবদান সমূহ আমরা যদি আলোচনা করি তাহলে জানব ইতিহাসের দর্শন, মানব প্রকৃতি ও সামাজিক সংহতিবোধ এবং সমাজ জীবনে ভৌত পরিবেশের প্রভাব, এছাড়াও জাতীয়তাবোধের বিকাশ, রাষ্ট্রের উত্থান পতন, যাযাবর স্থায়ী সমাজ এবং সামাজিক পরিবর্তন, এ সকল বিভিন্ন বিষয়ের উপর ইবনে খালদুন আলোকপাত করেছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে সামাজিক সংহতি হচ্ছিল একাত্মবোধের কথা বলছে, গোষ্ঠীর কথা বলা হয়েছে। একটা কম হচ্ছে সেই যাযাবর শ্রেণী যাদের মধ্যে অত্যন্ত একাগ্রতার বিকাশ ঘটে। এই সামাজিক সংহতির উপর ভিত্তি করে ইবনে খালদুন এই সমাজের মানুষকে বিভিন্নভাবে সমাজের গোষ্ঠী সম্পর্ককে সে বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখেছেন। এবং আমরা জানি যে ইবনে খালদুন বিশ্ব ইতিহাস নামে একটি বই রচনা করেন, যার মধ্যে 104 খণ্ডের ইতিহাস, দর্শন, অঙ্ক এবং তর্ক বিভিন্ন বিষয় সম্বলিত। এর মধ্যে আল মুকাদ্দিমা কিতাব আল উমরা বিশেষভাবে উল্লেখযোগ্য। আমরা জানি যে ইবনে খালদুন সমাজবিজ্ঞান সম্পর্কে যে সকল বিষয়গুলো লিপিবদ্ধ করে গেছেন, আজকে আমরা জানি যে সমাজবিজ্ঞানের জনক হিসেবে ইবনে খালদুন স্বীকৃতি পেয়েছে আমাদের মনের মণিকোঠায়। আমরা আধুনিক সমাজবিজ্ঞানের জনক, প্রাচ্যের সমাজবিজ্ঞানের জনক, বিভিন্ন সমাজবিজ্ঞানের জনকদেরকে যদি আমরা আলোচনা করি, ইবনে খালদুনকে আমাদেরকে মনে রাখতে হবে এবং মনের মণিকোঠায় স্থান দিতে হবে। ইবনে খালদুন যাযাবর এবং আদিম সমাজ দিয়ে যে সকল বিষয় লিপিবদ্ধ করে গেছে, আবার সামাজিক সংহতি হচ্ছে গোষ্ঠী সংহতি। এই গোষ্ঠীদের মধ্যে যদি একাত্মতা থাকে তাহলে তাদের মধ্যে জাতীয়তাবোধের বিকাশ ঘটে। আর জাতীয়তাবোধ তখনই জাগ্রত হবে যখন একটা গোষ্ঠীর মধ্যে একাত্মতাবোধের বিকাশ ঘটবে। তো আমরা
এরপরও আলোকপাত করব হচ্ছে ইবনে খালদুনের পরে সেন্ট অগাস্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে সমাজবিজ্ঞানের জনক হচ্ছেন সেন্ট অগাস্ট। সেন্ট অগাস্ট একজন ফরাসি দার্শনিক। 1798 খ্রিস্টাব্দে তিনি ফ্রান্সের মল্টিপলিমার শহরে জন্মগ্রহণ করেন এবং তিনি প্রথম সমাজবিজ্ঞানকে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে আত্মপ্রকাশ করেন 1839 সালে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই কথাটা জানা দরকার, সেন্ট অগাস্ট সোশ্যাল ফিজিক্স নামে বইটি রচনা করেন, কিন্তু তিনি উপলব্ধি করেন যে তিনি লিপিবদ্ধ করারও 4 বছর পূর্বে এই নামে একটি বইয়ের নামকরণ করা হয়। তখন তিনি এই বইটির নাম পরিবর্তন করে সোসিওলজি রচনা করেন, সমাজবিজ্ঞান নামে অভিহিত করেন। এবং আমরা জানি সেন্ট অগাস্টের অবদান সমূহ, সেন্ট অগাস্ট দৃষ্টবাদ এবং ধর্মতত্ত্ব স্তর, দৃষ্টবাদ। আমরা জানি সেন্ট অগাস্ট ধর্মতত্ত্ব এবং অধিবিদ্যা সম্বন্ধ স্তর অর্থাৎ ত্রয় স্তরের যে সূত্রটি আবিষ্কার করেছেন এটা অত্যন্ত গ্রহণযোগ্য। যেমন এই ত্রয় স্তরের সূত্রের মধ্যে কি কি আছে? আছে থিওলজিক্যাল স্টেজ, ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তর, মেটাফিজিক্যাল স্টেজ, অধিবিদ্যা সম্বন্ধীয় স্তর এবং পজিটিভিজম, দৃষ্টবাদী স্তর। আমরা ধর্মতত্ত্ব স্তর নিয়ে প্রথমে যদি আলোচনা করি, ধর্মতত্ত্ব স্তরে মানুষের মধ্যে ছিল বিভিন্ন বস্তুবাদী বিশ্বাস। তারা বহু ঈশ্বরবাদী বিশ্বাস করত এবং একটা বড় বট গাছকে তারা দেবতা মনে করত। আবার দেখা গেছে যে প্রাকৃতিক ঝড় ঝঞ্ঝা, তখন তাদেরকেই মনে করছে যে দেবতা, এরাই বোধহয় আমাদের নিয়ন্ত্রক। এছাড়াও বড় একটা জানোয়ারকে, বড় একটা পশুকে মনে করতো যে এরাই বোধহয় আমাদের নিয়ন্ত্রক। এই অবস্থা থেকে মানুষ বহিঃশ্বরবাদে বিশ্বাসী হতে শুরু করে, যে বস্তুবাদের পরেই তারা ধারণা করে যে না, বহিঃশ্বরবাদে বিশ্বাসী হয়। বহিঃশ্বরবাদে বিশ্বাসী পর্যায় থেকে আসে একেশ্বরবাদে বিশ্বাস করতে শুরু করে মানুষ, যে একজন আমাদেরকে নিয়ন্ত্রণ করে, একজন আমাদের নিয়ন্ত্রক রয়েছে। এই বিশ্বাস যখন মানুষের মধ্যে বিদ্যমান হয়, এরপরে আসে হচ্ছিল মেটাফিজিক্যাল স্টেজ অর্থাৎ অধিবিদ্যা সম্বন্ধী স্তর। এই স্তরে মানুষের মধ্যে সামন্তবাদে বিশ্বাস করে, এই স্তরে সামন্ত কোথায় বিশ্বাসী হয় মানুষ। এই স্তরে মানুষ সম্পদ এবং বিভিন্ন নিজস্বতার প্রকাশ পায় এই স্তরে মানুষের মধ্যে। এরপর দেখা যায় যে এই সামন্তবাদী বিষয়ের পরে মানুষের মধ্যে পুরোহিতগণ সম্পর্কে অটুট ধারণা জন্মায় এবং পুরোহিতগণকে মানুষ বিশ্বাস করতে শুরু করে। এরপর তৃতীয় স্তর হচ্ছে দৃষ্টবাদী স্তর, যে স্তরটা হচ্ছে আজকের স্তর, আমাদের বর্তমান স্তর। এই যে দৃষ্টবাদী স্তরে আমি তোমাদের সাথে কথা বলছি, তোমরা ঘরে বসে আমার এই কথা শুনতে পাবে। আমি আমার কলেজে, জিটকা খাজা রহমত আলী কলেজে বসে অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালনা করছি, আর তোমরা ঘরে বসে আমার এই ক্লাস দেখার যে সুযোগ পাচ্ছ, এটাই হচ্ছে দৃষ্টবাদী স্তর। এই দৃষ্টবাদী স্তর হচ্ছে গানের শেষ স্তর এবং মানুষের মধ্যে গান বিজ্ঞানের যখন বিকাশ ঘটে, সেটাই হচ্ছে দৃষ্টবাদী স্তর। আর এই দৃষ্টবাদী স্তরে মানুষ বিভিন্ন আবিষ্কার এবং বিভিন্ন আবিষ্কারের প্রসার, শিল্প প্রতিষ্ঠানের প্রসার, ব্যাপক প্রসার ঘটে এবং মানুষের গান বিজ্ঞানেরও ব্যাপক প্রসার ঘটে। আজকে আমরা মহাকাশ, কম্পিউটার এবং মহাকাশে আমাদের স্যাটেলাইট রয়েছে, এই বাংলাদেশের স্যাটেলাইট রয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট রয়েছে। এটা তো দৃষ্টবাদী যুগেই সম্ভব হয়েছে। কম্পিউটার, মোবাইল ফোন,
আবার এই মোবাইল ফোনের মধ্যেও কত ধরন, স্মার্টফোন, আবার বাটন ফোন, অ্যান্ড্রয়েড অ্যাটসেট্রা। আমরা তাহলে এই দৃষ্টবাদী স্তরে অগাস্ট কর্তৃক 3টি স্তরে বিভক্ত করেছেন। এই 3টি স্তরের শেষ স্তর হচ্ছে দৃষ্টবাদী স্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্যায়ে আলোচনা করব হচ্ছিল ইবনে খালদুন আলোচনা করেছি, আমরা সেন্ট অগাস্টিন আলোচনা করেছি। এ পর্যায়ে আমরা আলোচনা করব হচ্ছে হলো হার্বার্ট স্পেন্সার। হার্বার্ট স্পেন্সার, সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার 1820 সালে ইংল্যান্ডের ডার্বি শহরে জন্মগ্রহণ করেন এবং 1903 সালে তিনি মৃত্যুবরণ করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, হার্বার্ট স্পেন্সার ছিলেন একজন বিবর্তনবাদী লেখক। তিনি বিবর্তনে বিশ্বাস করতেন এবং চার্লস ডারউইনের তত্ত্ব দ্বারা তিনি এতটাই অভিভূত হয়েছিলেন যে চার্লস ডারউইনের তত্ত্বের উপর আলোকপাত করে তিনি এই সমাজকে বিবর্তনে বিশ্বাস করতেন। যেমন চার্লস ডারউইনের নাম হয়তো তোমরা শুনে থাকবে, তিনি হচ্ছেন একজন জীববিজ্ঞানী। তো যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি বলতে চাচ্ছি তোমাদেরকে যে হার্বার্ট স্পেন্সার মনে করেন যে এই সমাজ এক কোষ বিশিষ্ট প্রাণী, যার নাম হচ্ছে অ্যামিবা। সেই এক কোষ বিশিষ্ট প্রাণী যখন বহু কোষ বিশিষ্ট প্রাণীতে রূপ নেয়, তখনই বিবর্তন, এই বিবর্তন হাজার হাজার বছরের বিবর্তনের ফলে এই সমাজের সৃষ্টি হয়। এবং এই সমাজ একদিনে হয়নি, এই সমাজ একদিনে হয়নি। এই সমাজ সহজ সরল অবস্থা থেকে জটিল অবস্থায় রূপ নেয় এবং জটিল অবস্থা থেকে যৌগিক অবস্থায় রূপ নেয়। আমাদেরকে মনে রাখতে হবে, একটা মুরগি ডিম, সেই ডিমে মুরগি তা দেয় এবং সেই তা দেওয়ার পরে সেই ডিম থেকে বাচ্চা ফোটে এবং বাচ্চা ফোটার পর সেই বাচ্চা হাঁটাচলা করতে পারে। আবার একজন শিশু ভূমিষ্ঠ হওয়ার পর সে মায়ের কোলে থাকে এবং বিবর্তনের ফলে সে হামাগুড়ি দেয়, বসতে শেখে, হাঁটতে শেখে, দৌড়াদৌড়ি করতে শেখে এবং এটাই হচ্ছে হার্বার্ট স্পেন্সারের ভাষায় বিবর্তন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা এ পর্যন্তই সীমাবদ্ধ করব। আগামী ক্লাসে আমি তোমাদেরকে এই বিষয়টা আরও সুস্পষ্ট ধারণা দেব, আরও বিভিন্ন সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।